সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের উপর আর হামলা নয়, তার উপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। এপাশে মার্কিন প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি, ডেমোক্রেটিক সিনেটর, তিনি বলেছেন যুদ্ধ এখনই বন্ধ করা উচিত, তা না হলে প্রতিদিন ইরান শক্তিশালী হচ্ছে আর আমেরিকা দুর্বল হচ্ছে। আসলে পরিস্থিতি কোথায় গেছে, ডোনাল্ড ট্রাম্প এবং ক্রিস মার্ফির এই কথা থেকে হয়তো কিছু বোঝা যায়। এর ভেতরে ভিন্ন কাহিনী আছে। তেলের দাম কিন্তু আবার বেড়েছে। মার্কিন স্টক এক্সচেঞ্জে অর্থাৎ শেয়ার মার্কেটে উদ্বেগ বেড়েছে। কেন? হরমুজ প্রণালী খোলা নিয়ে। হরমুজ প্রণালী খোলা নিয়ে কী হয়েছে? ইরানের পক্ষ থেকে অন্তত 6টি শর্ত দিয়েছে, সেই 6টি শর্ত মানলেই তবে হরমুজ প্রণালী খোলা হবে। সেই 6টি শর্ত মানা মানে আমেরিকাকে সরাসরি আত্মসমর্পণ করা। এপাশে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে। মহসিন রেজাইকে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব করা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা পরিষদের যিনি সচিব ছিলেন মোহাম্মদ বাকের জুলকাদর, তাকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমেরিকা ইরান যুদ্ধ করতে এসে কিভাবে বড় রকমের সংকটে পড়ে গেছে এবং এই সংকট থেকে তারা যে মুক্তির পথ খুঁজছে, সেই পথটাও ঠিকমতো তারা খুঁজতে পারছে না এবং তারা সঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে। আমি আপনাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে এখন ইরানের উপর আর হামলা করা হবে না, হামলা দরকার নেই, বরং ইরানের উপরে প্রচণ্ডভাবে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা দরকার। তাতেই ইরান কাবু হবে, দুর্বল হবে এবং তারা আলোচনায় আসতে বাধ্য হবে। এই জন্য কী করতে হবে? এই জন্য ইরানের উপরে প্রচণ্ডভাবে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং হরমুজ প্রণালীতে যে নৌ অবরোধ, ব্লকেট যেটা সৃষ্টি করে রেখেছে, এই ব্লকেটটা অব্যাহত রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্পের থিওরি। এই কথা কোথায় বলছেন? এই কথা তিনি বলেছেন মার্কিন প্রভাবশালী গণমাধ্যম, আজকাল খুব চলে এইরকম একটা গণমাধ্যম এক্সিওস, প্রায় মাঝে মাঝে আমার আলোচনা আসে। এছাড়া আমেরিকার রাজনীতি নিয়ে যে সমস্ত খুঁটিনাটি খুব ভেতরের তথ্য তুলে ধরে এইরকম একটা গণমাধ্যম হচ্ছে এক্সিওস। এই এক্সিওসকে ইন্টারভিউ দিয়েছেন গতকাল ট্রাম্প। সেই ইন্টারভিউতে তিনি বলেছেন ইরানের উপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। এখন এই জায়গার কতগুলো বিশ্লেষণ প্রয়োজন। আমেরিকা কি আসলে ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারছে বা আরও কিভাবে পারবে, কতটা সফল হবে? দেখুন, 47 বছর ধরে ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সামরিক হস্তক্ষেপ করেছে, রাজনৈতিক হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, ভেতরে বিভিন্ন রকমের নাশকতামূলক তৎপরতা চালিয়েছে, ভিতরে গোলমাল সৃষ্টি করে দেওয়ার জন্য বিভিন্ন সময় অর্থের বিনিময়ে লোকজনকে অস্থিতিশীল করে তুলেছে, গোলযোগ, কেওয়াস, কন্দল এগুলো সৃষ্টি করেছে। এগুলো সব ইরানের পক্ষ থেকে বলা হয় এইভাবে, এবং হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে, একটা দুইটা না, হাজার হাজার, এবং বিশ্বের কত কোম্পানি, কত ব্যক্তি, কত প্রতিষ্ঠানের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কোনো শেষ নেই। ইরানের উপরে তো দিয়েছেই, ইরানের সাথে ব্যবসা করে, বাণিজ্য চালায়, এইরকম অজুহাত তুলে, অভিযোগ তুলে বিশ্বের কত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যবসা কেন্দ্র বা কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা, তার কোনো ঠিক ঠিকানা নেই। ইরানকে তো সুইফট সিস্টেম, অর্থনৈতিক সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, কোনো সিস্টেমের ভেতরেই ঢুকতে দেয় না, রাখেনি। বাট ইরান কি মরে গেছে? মার্কিন কর্মকর্তারা এই কথাগুলো যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের উপকার হবে, ততই তাদের জন্য লাভ। কি সেই কথা? কথাটা এই যে আমেরিকা ইরানের উপরে যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি ডোনাল্ড ট্রাম্প আগের টার্মে ক্ষমতা এসে তিনি ইরানের তেল বিক্রি একেবারে জিরো করে ফেলার চেষ্টা করেছিল নিষেধাজ্ঞা দিয়ে, এত কঠোর চাপ সৃষ্টি করলো। কিন্তু ইরানের তেল বেচা কি আটকে রাখতে পেরেছে? ইরানের অর্থনীতি কি আটকে রাখতে পেরেছে? কোনো সময় পারবে না। এত কিছু করার পরে এখন মার্কিন সামরিক কমান্ডারদের কাছে ইমেইল পাঠানো হয়েছে কি
যে ইরানের বিরুদ্ধে অপ্রচলিত কোন পন্থায় বিজয়ী হওয়া যায় সেই পথ খুঁজে বের করো। কি পথ খুঁজে বের করেছে আমি জানি না। তারা সবাই কি তাকে পরামর্শ দিয়েছে কিনা এইটা যে যুদ্ধ বাদ দিয়ে অবরোধ আরোপ করো আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করো, এইটা পরামর্শ যদি দিয়ে থাকে তাহলে এটাও ভুল। হয়তো বা হতে পারে যে যুদ্ধ থেকে বের হওয়ার কোনো পথ পাচ্ছে না, যুদ্ধে হয়তো উনি একা একা নিজের মতো তাইরে নাইরে গিয়ে বলে দেন যে আমরা বিজয়ী হয়েছে, আমরা জিতেছি বলে যুদ্ধ শেষ করে হয়তো বা বলবে যে আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলাম, হরমুজ প্রণালী থেকে ব্লকেড উঠবে না। হরমুজ প্রণালী থেকে ব্লকেড না উঠলে ইরান কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? ইরানের তেল যদি চীনা জাহাজে গিয়ে আনে, তাই চীনা জাহাজের উপর হামলা চালাতে পারবে আমেরিকা? যদি তাই না পারে তাহলে ইরানের তেল বিক্রি তো আর কোনো ঝামেলা থাকে না। আমেরিকা যে এই অঞ্চলে ব্লকেড সৃষ্টি করে রাখবে, নৌ অবরোধ সৃষ্টি করে রাখবে, ইরান তো বলেছে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে তাদের যে যুদ্ধটা সেই যুদ্ধের খুব কাছাকাছি, 0 আওয়ারে পৌঁছার কাছাকাছি টাইম রয়েছে। যদি এখান থেকে ব্লকেড না তুলে নেয় তাহলে ইরান তো শুরু করবে হামলা। কি করবে তখন? বিমান বাহিনী নৌবাহিনী দুটোর সাথেই একসাথে যখন যুদ্ধ করেছে ইরান তখনই ভয় পায় না। আর এখন শুধু নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, ইরান কি সেই ভয় পাবে? মোটেই না। তাহলে মার্কিন প্রেসিডেন্টের যে অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং নৌ ব্লকেড এর কোনোটাই কাজ করবে না। হয়তোবা ফর দ্য টাইম বিং এ কথা বলছে যুদ্ধ বন্ধ করার জন্য, 2 দিন পরে ওটাও বলবে যে এটার দরকার না, আমরা বিজয়ী হয়ে গেছে, আমরা এখন বিজয়ী শক্তি, আমরা চলে গেলাম, নৌ অবরোধ প্রত্যাহার করলাম। হয়তো একটা ডিপ্লোমেসি চালাবে, কাতার, পাকিস্তান, তুরস্ক এদেরকে বলবে যে ভাই তোমরা আমরা যে ওখান থেকে নৌ ব্লকেড তুলে আনবো, তোমরা একটু ব্যবস্থা করো, আমাদের ইজ্জতটা বাঁচুক। হয়তো এমন হতে পারে। তিনি যুদ্ধ কেন বন্ধের কথা বলছেন? যুদ্ধ বন্ধের কথা বলছেন অভ্যন্তরীণ চাপ, সামনে মিড টার্ম ইলেকশন, এছাড়া মার্কিন বাহিনী তো পারছে না। মার্কিন সামরিক বাহিনীর টোটাল যে সশস্ত্র বাহিনী তার প্রধান জেনারেল ড্যান কেইন তিনি সরাসরি বলছেন যে এই যুদ্ধ করে লাভ হবে না, লস হবে, এই যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করা উচিত, বিকল্প ব্যবস্থা খোঁজো, এখান থেকে নিরাপদে সরে যেতে হবে। ঠিক একই কথা বলেছেন ক্রিস মার্ফি, ডেমোক্র্যাট দলের বেশ প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি। তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতেই হবে, তা না হলে প্রতিদিন যদি আমরা যুদ্ধ চালিয়ে যাই, এই যুদ্ধে প্রতিদিন আমেরিকা দুর্বল হচ্ছে আর প্রতিদিন ইরান শক্তিশালী হচ্ছে, এতে একসময় আমেরিকা আরও বেশি খারাপ অবস্থায় পড়ে যাবে। তিনি এও বলেছেন, ক্রিস মার্ফি সিনেটর, তিনি এও বলেছেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ব্যাপারে প্রতিদিন মূল্য বেড়ে যাচ্ছে। এই মূল্য বেড়ে যাচ্ছে মানে কি? মূল্য বেড়ে যাচ্ছে মানে আমেরিকা আগে দাবি করতো কি, হরমুজ প্রণালী না খুললে আমরা নৌ ব্লকেড তুলব না, এ করতে হবে, তা করতে হবে, বহু হুমকি ধমকি, বহু কিছু করেছে, কোনো কিছুতেই ইরানকে টলাতে পারেনি। এ অবস্থায় ক্ষতি আমেরিকার দুইভাবে হচ্ছে, দুইভাবে না কয়েকভাবে হচ্ছে। একটা হচ্ছে এই যে এখানে নৌ ব্লকেড সৃষ্টি করে রেখেছে, বিনা কারণে বিনা লাভে মাসের পর মাস এখানে জাহাজ মোতায়েন করে রাখতে হচ্ছে, সৈন্যরা থাকছে, খাচ্ছে, জ্বালানি খরচ, অহেতুক আমেরিকার একটা খরচ যাচ্ছে। এটা গেল এক। 2 হচ্ছে যে এই সমস্ত সেনা জাহাজ এগুলো কিন্তু সব ইরানের হামলার মুখে, ঝুঁকির মুখে আছে। 3 হলো এই সমস্ত জাহাজের যে সমস্ত সেনা আছে দীর্ঘদিন এখানে বসে থাকতে থাকতে তারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে, তাদের মনোবল ভেঙে যাচ্ছে। শুধু তাই না, তারা চোখের সামনে দেখেছে বিমান বাহিনী, নৌবাহিনী ইরানকে কি করতে পেরেছে। সারা বিশ্ব থেকে অস্ত্র কুড়িয়ে এনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে আমেরিকাকে এক পর্যায়ে, এবং এখন অস্ত্র ফুরিয়ে গেছে। এ কি এক কেলেঙ্কারির কথা, তা তো আপনারা শুনতেই পাচ্ছেন। তো সব কিছু মিলে আমেরিকা খুব সংকটে এবং প্রতিদিন তার খরচ বেড়ে যাচ্ছে। আর এই যে ক্রিস মার্ফি বললেন যে প্রতিদিন হরমুজ উন্মুক্ত করার মূল্য বেড়ে যাচ্ছে, এটার নিগূঢ় তত্ত্ব হচ্ছে যে আগে 1-2 শর্ত ছিল, এখন ইরান অনেকগুলো শর্ত দিয়ে বসেছে। 14 দফা দাবির উপর ইসলামাবাদ সমঝোতা হয়েছিল, এখন ইরানের পক্ষ থেকে 6 দফা দাবি নতুন করে বলা হয়েছে যে হরমুজ খুলতে গেলে এই 6টা দফা, এই 6টা দাবি আগে পূরণ করতে হবে।
তা না হলে ইরান হরমুজ খুলবে না। ইরানের নীতি নির্ধারণী পরিষদ, এই পরিষদের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমলি লারিজানি, তিনি বলেছেন যে হরমুজ প্রণালী বিনা শর্তে খুলে দেওয়া হবে না এবং কোনো মতেই হরমুজ প্রণালী যুদ্ধের আগের অবস্থায় আর ফিরে যাবে না। অর্থাৎ যার খুশি সেই জাহাজ আর যার খুশি সেই জাহাজ নিয়ে যাবে, বিনা টোলে, বিনা বাধায়, বিনা পর্যবেক্ষণে এইরকম অবস্থা যাবে না। অর্থাৎ এই যে কন্ট্রোল, এই কন্ট্রোল থাকবেই।